আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর গ্রুপ পর্বের যে খেলাগুলো সেই খেলাগুলো আজকে শেষ হলো। আর শেষ ম্যাচে ভারত অবশ্যই জিতেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু খেলাটা নিয়ে বলবো তার আগে সেমিফাইনালের গল্পটা একবার বলে দিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলবে 4 তারিখ, প্রথম সেমিফাইনাল দুবাইয়ে। আর সেকেন্ড সেমিফাইনাল সেটা 5 তারিখ খেলবে লাহোরে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর একবার বলছি, অস্ট্রেলিয়া এবং ভারত খেলবে 4 তারিখ দুবাই ফার্স্ট সেমিফাইনাল। সেকেন্ড সেমিফাইনাল সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড খেলবে 5 তারিখ। এই হলো মোটামুটি সেমিফাইনালের গল্প। ভারত যদি ফাইনালে যায় তাহলে ফাইনাল খেলা হবে দুবাইয়ে, আর যদি ভারত না যায় তাহলে লাহোরে ফাইনাল খেলাটা হবে 9 তারিখ। তবে আমরা তো অবশ্যই চাইব যে ভারত যেন দুবাইতেই ফাইনালটা খেলে। বাইরে থেকে আসবে যারা খেলতে চাইবে ভারতের সঙ্গে, তাই না? আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে যদি বলি তাহলে আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে ভারত। ভারত জয়ী হয়েছে 44 রানে। প্রথমে ব্যাট করে ভারত 9 উইকেটে বিনিময়ে 249 রান করেছিল 50 ওভারে, আর 45.3 ওভারে 205 রানে 10 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। যে নিউজিল্যান্ডকে প্রথম দিকে মনে হচ্ছিল যে জিতে যেতেও পারে, উইলিয়ামসন জিতিয়ে দিত ম্যাচটা, কিন্তু বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে যেটা করেছিল সেটা উইলিয়ামসন করতে পারলো না। ধৈর্যটা শেষ অবধি ধরতে পারলো না। যদি ধরতে পারতো বলাই যেতে পারে যে ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতেও পারতো, কিন্তু তখন ভারতের তো সেমিফাইনালে যাওয়া আটকাতো না, কিন্তু একটা ওই উইনিং স্ট্রিক ভাঙলে যেটা হয় সেটার একটা অসুবিধা দেখা দিত। আসলে নিউজিল্যান্ড টিমটা আদ্যপান্ত না ভদ্র, এবং তার সঙ্গে যেটা সমস্যা হয়, এই ভদ্র লোকেরা সিরিয়াল কিলার যেমন হয়, সাইলেন্ট কিলারও কিন্তু হয়। আর সেটাই একটা ঝলক দেখা যায় নিউজিল্যান্ডের খেলায়। এই চ্যাম্পিয়ন্স ট্রফি বলে না, আইসিসির যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টে নিউজিল্যান্ড অন্যতম ফেভারিট দল হিসাবেই খেলে। এবং কেন তারা খেলে তার একটা বড় কারণ আছে। আমি আগে নিউজিল্যান্ডকে নিয়ে বলে নিই, কারণ নিউজিল্যান্ড আজকে হেরে গেছে হয়তো, কিন্তু নিউজিল্যান্ড কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে যে কোনো টিমকে। আপনি স্পিনিং ট্র্যাকে দিয়ে দেবেন নিউজিল্যান্ডকে। আছে ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র। ডেভন কনওয়ে আজকে খেলেনি যদিও বা, রচিন রবীন্দ্র আছে, তারপর ইয়ং আছে, উইলিয়ামসন তো নিজে আছে, এছাড়াও রচিন রবীন্দ্র আর ড্যারেল মিচেল আছে। পেসে দিয়ে দিতে পারেন গ্লেন ফিলিপস আছে। আর ওদের স্পিনার যারা আছে, স্যান্টনার অধিনায়কের থেকে ব্রেসওয়েল যেন একটু বেশি ভালো বল করছে। এই গেল মোটামুটি নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড বলতে গেলেই কিন্তু একটা কথা বলতে হয় যে ভারতকে বারবার টক্কর দেয়। যেমন 2000, আমার ঠিক এক্স্যাক্ট সালটা মনে নেই, 2000 বা 2001, তখন এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু নাম বদলে ছিল নকআউট। হ্যাঁ, নকআউট ট্রফি। সেখানে কিন্তু খুব সম্ভবত ওই সালে সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেছিল, কিন্তু তাও জিততে পারেনি ভারত, নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছিল। আর তারপর 2019টা কার না মনে আছে, এই কোটি কোটি ভারতবাসীর হৃদয় ভেঙে দিয়েছিল মার্টিন গাপটিলের একটা থ্রো, আর মহেন্দ্র সিং ধোনি রান আউট হয়েছিল 2019-এর সেই সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ। সেটার সেমিফাইনাল থেকে ভারতকে বিদায় নিতে হয়েছিল ওই থ্রোটাতে। তারপর মহেন্দ্র সিং ধোনির কেরিয়ার তো শেষ হয়েই গিয়েছিল, কিন্তু ভারতে সেই ওয়ার্ল্ড কাপ পাওয়া হয়নি। তারপর 23-এ গিয়েও তো সেই ওয়ার্ল্ড কাপ পাওয়া হলো না, কিন্তু 2024-এ যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে T20 ওয়ার্ল্ড কাপ, সেটা ভারত পেয়েছে। অতএব সেদিক থেকে কিছুটা হলেও পুষিয়ে গেছে। কিন্তু এই নিউজিল্যান্ড যেটা বলছিলাম যে সাইলেন্ট কিলার, এবং ভারতকে বিভিন্নভাবে টক্কর দিতে পারে, কিন্তু তারা যদিও বা 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেখানে কিন্তু সেমিফাইনাল আবার নিউজিল্যান্ডকে হারিয়েছে। বিরাট কোহলির 100 রান ছিল, সেখানে ভারত জিতে গিয়েছিল এবং সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল নিউজিল্যান্ডকে। আজকে নিউজিল্যান্ড বলতে গেলে যেটা চোখের সামনে আসছে ছবি, গ্লেন ফিলিপস। আজকে বলে না, পাকিস্তান এবং নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা যেটা ট্রাইনেশন সিরিজটা হয়েছিল সেখানেও কিন্তু গ্লেন ফিলিপসের দুর্ধর্ষ ফিল্ডিং, আর দুর্ধর্ষর থেকেও বড় কিছু জন্টি রোডসের কথা মনে পড়ে যায়। আজকে যে ক্যাচ নিয়েছে গ্লেন ফিলিপস, তারপর উইলিয়ামসন যে ক্যাচগুলো নিয়েছে, নিউজিল্যান্ড এক কথায় অনবদ্য ছিল ফিল্ডিংয়ের দিক থেকে।
আর সেই ফিল্ডিং কিন্তু চাপে রেখেছিল ভারতকে, তার জন্য বোধহয় ভারতের ফিল্ডিংটাও আজকে যথেষ্ট ভালো হয়েছে। কেএল রাহুলকে নিয়ে আমার একটু বলার আছে। 2023-এর ওয়ার্ল্ড কাপের মতো কেএল রাহুলের ফর্ম নেই, উইকেট কিপিং দক্ষতা অবশ্যই আছে, কিন্তু একটু হলেও নড়বড়ে দেখিয়েছে। তবে শেষমেশ ভারত ম্যাচটা জিতে নিয়েছে। বিরাট কোহলি যে ক্যাচটা গ্লেন ফিলিপস নিয়েছে, বিরাট কোহলি পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। না হলে খেলার রেজাল্ট আরেকটু বেটার হতে পারতো, রানটা আরেকটু বেটার করতে পারতো। তবে যেটা বলছিলাম যে দুবাইয়ের পিচ কিভাবে যে খেলা দেখাচ্ছে, একটা আলাদা খেলা দেখাচ্ছে দুবাইয়ের পিচও, দুটো দল বাদ দিয়ে। আজকে বোল্ড ডিসিশন ছিল অবশ্যই টিম ম্যানেজমেন্টের, কারণ 4 জন স্পিনারকে নিয়ে খেলিয়েছে। বরুণ চক্রবর্তী আজকে ডেবিউ করেছে এবং ডেবিউতেই 5টা উইকেট নিয়েছে। অতএব আজকে ফাইফার হয়ে গেছে ম্যাট হেনরিরও নিউজিল্যান্ডের। অতএব আজকে দিনটাই সেই রকম। তারপরে আজকে পেসার বলতে হার্দিক পান্ডিয়াকে আমরা অলরাউন্ডার যদি ধরি তাহলে একটাই পেসার ছিল, মোহাম্মদ শামি। এছাড়া কুলদীপ, অক্সর এবং জাদেজা তো ছিল স্পিনার হিসাবে। এর পরের ম্যাচে কি হতে পারে? এর পরের ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু খেলতে পারে, আর বরুণ চক্রবর্তী যদি খেলে আর যদি দুটো পেসারে যেতে চায় তাহলে অবশ্যই মোহাম্মদ শামি আর হর্ষিত বা অর্শদীপ কেউ একজন হতে পারে, কিন্তু কুলদীপকে বসতে হতে পারে। তবে আমার যতদূর মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেহেতু পেস বোলিংটা অস্ট্রেলিয়া ভালো খেলে, সেহেতু স্পিনার যদি 4টে স্পিনারকে নিয়ে খেলে তাহলে এইরকমভাবেই যেতে পারে ম্যাচটা। তবে সেই দিকে তো নজর থাকবে। অস্ট্রেলিয়া বারবার আইসিসি যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টে ভারতকে বারবার বেগ দিয়েছে, বিশেষ করে ট্রাভিস হেড থেকে একটু সমঝে বুঝে থাকতে হবে। তবে আশা করাই যায় যে ফাইনালটা ভারতই খেলবে। আজকে যে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়েছে রোহিত শর্মার কথা আমি এর আগে বলেছিলাম যে ক্লোজ ইন ফিল্ডার রাখছে না, আজকে অন্তত ক্লোজ ইন ফিল্ডারটা রেখেছে এবং তার ফলে যেটা হয়েছে নিউজিল্যান্ড অত্যন্ত বেশি ডট বল খেলেছে মিডল ওভার্সে, তার ফলে চাপটা পড়েছে, আর সেই চাপে কিন্তু ভেঙে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। আজকে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যথেষ্ট ভালো হয়েছে, বোলিং চেঞ্জ খুব ভালো হয়েছে। ওভারঅল ভারতের পারফরমেন্স একদম অসাধারণ ছিল, আর তাই প্রথম সেমিফাইনালে ভারত ফেভারিট। এই টুর্নামেন্টে ভারত একদমই ফেভারিট, তাই ফাইনালে ভারতকেই কিন্তু দেখতে চাই আমরা।